আজকে আমরা আলোচনা করব রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যাকে বাংলায় আমরা বলে থাকি প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক। জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোকবিজ্ঞানের আলোচনা আমরা শুরু করে ফেলেছি। এর আগের ভিডিও আলোচনায় আমরা যেমন আলোক রশ্মি বা লাইট রে সম্বন্ধে বিস্তারিতভাবে জেনেছিলাম, তেমনই এই জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোকবিজ্ঞানের আলোচনার প্রসঙ্গে বারবার উঠে আসবে প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্কের কথা। তাই প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক বা ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকাটা খুব জরুরি। তাই এটা নিয়েই আজকে আমরা বিস্তারিতভাবে জানব যে কী এই প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক এবং এটাকে কি কাজে আমরা ব্যবহার করে থাকি। আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণের ধারণা তোমরা আগেই পেয়েছো। আমরা যখন আলোর প্রতিসরণ পড়েছি আমরা কি দেখেছিলাম? আলোর প্রতিসরণের ধারণা দেখেছি, ধরো আমাদের কাছে এইরকম একটা প্রতিসারক তল দেওয়া আছে। এবার প্রতিসারক তল বলতে কি জানি আমরা, যে এমন একটা কাল্পনিক তল যেটা দুটো আলাদা মাধ্যমকে আলাদা করে রেখেছে। ধরো এটা হচ্ছে জল, ঠিক আছে? এটা যদি মনে করো যদি জল হয় আর এটা মনে করো বায়ু, তাহলে বায়ু এবং জলের মাঝখানের এই যে একটা কাল্পনিক তল যেটা জল এবং বায়ুকে আলাদা করে রেখেছে, এটাকে আমরা বলি প্রতিসারক তল। এবার ধরো একটা আলোকরশ্মি ধারণা এর আগের ভিডিওতে আমরা অলরেডি পেয়েছি। যারা তোমরা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটিকে একবার দেখে নাও, যাতে আলোকরশ্মি কী তার সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তোমাদের তৈরি হয়। এবার ধরো একটা আলোকরশ্মি এলো, এসে এখানে এসে পড়লো, তাহলে কি হবে? সাধারণভাবে এই আলোকরশ্মিটা এই বিন্দুতে, মানে এই প্রতিসারক তলের এই বিন্দুতে আপাতিত হওয়ার পর এটার এদিক বরাবরই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে এই আলোকরশ্মিটা এদিক বরাবর না গিয়ে একটু বেঁকে যাচ্ছে। বেঁকে যাওয়াটা দুভাবে হতে পারে, এদিক বরাবরও বেঁকে যেতে পারে বা এদিক বরাবরও বেঁকে যেতে পারে। ধরো এটা এদিক বরাবর বেঁকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই বেঁকে যাওয়াটা কতটা পরিমাণ হচ্ছে আমরা কিভাবে পরিমাপ করি? যে আমরা একটা কাল্পনিক তল এখানে কল্পনা করি, যেটা কিনা এই যে আপাতন বিন্দুতে এই প্রতিসারক তলের উপর একটা অভিলম্ব কল্পনা করি এই রকম ভাবে। এই হচ্ছে একটা অভিলম্ব, এই হচ্ছে একটা অভিলম্ব। তাহলে এই আলোকরশ্মির যেটা এখান থেকে এলো, এসে এই বিন্দুতে, ধরো এই বিন্দুটার নাম দিলাম ও, তাহলে ও বিন্দুতে এসে আপাতিত হওয়ার পর এই দিক বরাবর চলে গেল। এর অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, আমি একটু আঁকি এখানে, এই দিক বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সে গেল কোন দিক বরাবর? একটু বেঁকে গেল। এই যে বেঁকে যাওয়াটা এটা দুভাবে হতে পারে। আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে এই আলোকরশ্মিটা এই অভিলম্বের দিকে সরে আসে, আবার কখনো দেখা যায় এই আলোকরশ্মিটা এই অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে কোন ক্ষেত্রে এই আলোকরশ্মিটা কোন দিকে বেঁকে যাবে এবং কতটা পরিমাণে বেঁকে যাবে, এইটা আমরা কিভাবে পরিমাপ করতে পারি? এটাকেও আমরা পরিমাপ করতে পারি একটা রাশির সাহায্যে, যেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক। কোনো বইতে প্রতিসরণাঙ্ক লেখা থাকে, কোনো বইতে প্রতিসরাঙ্ক লেখা থাকে, তাই তোমাদের যাতে কনফিউশন না হয় তাই আমি দুটো নামই এখানে লিখে দিয়েছি। তাহলে বুঝতে পারলে কি বললাম, যে কোনো একটা আলোকরশ্মি যখন একটি প্রতিসারক তলের উপরে এসে আপাতিত হয়, তাহলে প্রতিসারক তল থেকে এটা যখন প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর এটা দেখা যায় যে এর যে দিক বরাবর যাওয়ার কথা ছিল সেই দিক বরাবর না গিয়ে সে এই যে কাল্পনিক একটা অভিলম্ব আমরা এঁকেছি এই প্রতিসারক তলের আপাতন বিন্দুতে, এই অভিলম্বের দিকে সরে আসে, আবার কখনো দেখা যায় এটা থেকে দূরে সরে যাচ্ছে। এই যে সরে যাওয়াটা কোন ক্ষেত্রে কোন দিক বরাবর সরবে এবং কতটা পরিমাণে সরবে, এইটাকে আমরা পরিমাপ করতে পারি একটা রাশির সাহায্যে, যেটাকে আমরা বলি থাকি প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ককে আমরা এই প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক এটাকে আমরা গ্রিক লেটারে এরকম মিউ, এটাকে বলে থাকি মিউ দ্বারা প্রকাশ করা হয়, মিউ দ্বারা প্রকাশ করা হয়। পরিষ্কার? এটাকে বলে থাকি মিউ। কোনো কোনো বইতে দেখবে এটাকে স্মল লেটার এন দিয়েও রিপ্রেজেন্ট করে, তবে আমরা আমাদের আলোচনার ক্ষেত্রে এটাকে আমরা এই মিউ লেটার দিয়ে রিপ্রেজেন্ট করব। পরিষ্কার? তাহলে মিউ হচ্ছে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ক। এবার এটাকে আমরা পরিমাপ কীভাবে করে থাকি দেখো। আমরা জানি আলোর গতিবেগ কত? সাধারণভাবে আমরা জানি আলোর গতিবেগ সেটা কত, সেটাকে আমরা জেনারেলি এরকম সি লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি। তার মানে একটা নির্দিষ্ট ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। সেটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
এই যে ভ্যালুটা, এটা কোন ক্ষেত্রে? এটা কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে। সেটা কখন? সেটা হচ্ছে যখন সেটা শূন্য মাধ্যমে আলোটা গতিশীল। শূন্য মাধ্যমে। পরিষ্কার? তার মানে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে আলোক রশ্মি যখন শূন্য মাধ্যমে গতিশীল থাকে তখন তার বেগের মান হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে এটাই বোঝাচ্ছে যে এই আলো যদি অন্য কোনো মাধ্যম দিয়ে যায়, ধরো সেটা জলের মধ্য দিয়ে যাচ্ছে বা ধরো সেটা কাচের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে কি তার এই বেগের মানটা একই থাকবে? উত্তর হচ্ছে যে না। বিভিন্ন মাধ্যমে এই আলোক রশ্মির বেগের মানটা আলাদা আলাদা হয়। ধরো সেটা যদি জলের মধ্য দিয়ে যায় তাহলে তার বেগের মানটা আলাদা হবে, যদি সে কাচের মধ্য দিয়ে যায় তাহলে তার বেগের মানটা আলাদা হবে। অর্থাৎ মাধ্যম বিশেষে তার বেগের মানটা বিভিন্ন হয়ে থাকে। এবার কোনো একটি মাধ্যমে, ধরে নাও আমি এমন একটা মাধ্যম কল্পনা করে নিলাম যেই মাধ্যমে এই আলোর গতিবেগের মান হচ্ছে ভি। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এখানে একটু লিখি এটাকে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, যেটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডিভাইডেড বাই যে কোনো একটি মাধ্যমে আলোর গতিবেগ। ধরো আমরা যেই মাধ্যমের কথা ধরছি সেটার বেগের মান হচ্ছে, সেখানে বেগের মান হচ্ছে ভি। তাহলে এই দুইয়ের অনুপাত কি বললাম? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই যে কোনো একটি মাধ্যমে আলোর গতিবেগ। এই দুটোর যদি আমি অনুপাত নেই তাহলে আমরা যেই রাশিটাকে পাই সেটাকে বলা হয় ওই মাধ্যমটা। কোন মাধ্যম? যেই মাধ্যমে আলোর গতিবেগের মানটা হচ্ছে ভি, সেই মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, যেটাকে আমরা মিউ দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে কি বললাম? ধরো আমরা জলের কথা হিসাব করছি উদাহরণ হিসাবে। তাহলে আমরা দেখলাম যে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সেটা সবসময় ফিক্সড। সেটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার জলের মধ্যে এর গতিবেগের মানটা আলাদা হবে। ধরো যে কোনো একটা ভ্যালু ভি, এটা আমার জানা নেই কত সেটা। তাহলে জলের মধ্যে ওই বেগের মান যদি ভি হয় তাহলে আমি সিকে যদি ভি দিয়ে ভাগ করে দিই তাহলে যেই ভ্যালুটা পাবো সেটা আসলে জলের প্রতিসরাঙ্কের মান কত সেটা নির্দেশ করছে। অর্থাৎ এখান থেকে আমরা যে এক্সপ্রেশনটা পেলাম সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ভি। এই এক্সপ্রেশনটা আমরা পেলাম। তাহলে প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ক পরিমাপ করার যে রাশিমালা এটা হচ্ছে এই মিউ ইজ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ভি। এবার সি কি? সিও গতিবেগকে নির্দেশ করছে, ভি সেটাও একটা গতিবেগকে নির্দেশ করছে। তার মানে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে এইটা হচ্ছে দুটো সমজাতীয় রাশির অনুপাত। আর কোনো একটা রাশি সেটা যদি দুটো সমজাতীয় রাশির অনুপাত হয় তাহলে তার কোনো একক থাকতে পারে না। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ক হলো একটি এককবিহীন রাশি। ঠিক আছে? বা অন্যভাবে আমি বলতে পারি আরেকভাবে, যদি কোনো একটা রাশির কোনো একক না থাকে তার মানে তার কোনো মাত্রাও নেই এখানে, কারণ এটা যা মাত্রা এটা যে মাত্রা হবে একই হবে, সুতরাং এটা কেটে গিয়ে এর কোনো মাত্রা পাবো না। তার মানে বলতে পারি প্রতিসরাঙ্ক হলো একটি মাত্রাহীন রাশি। তার মানে তোমার যদি পরীক্ষার সময় আসে একটা মাত্রাহীন রাশি বা একটা এককবিহীন রাশির উদাহরণ দাও, এই প্রতিসরাঙ্ক হচ্ছে সেই রকম একটা রাশির উদাহরণ। পরিষ্কার? এবার চলো দেখা যাক এই যে প্রতিসরাঙ্ক সাংখ্যগতভাবে একে যদি পরিমাপ করতে হয় তাহলে সেটা রাশিমালা কি সেটা আমরা পেলাম। এবার এই যে প্রতিসরাঙ্ক এটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, চলো সেটা এবার দেখা যাক। এবার আমরা দেখব যে প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, অর্থাৎ প্রতিসরাঙ্কের নির্ভরশীলতা। অর্থাৎ প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব। ধরো একটা উদাহরণ হিসেবে ধরি যে ধরো এরকম একটা কন্টেনার আছে, মনে করো কোনো একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কিছু পরিমাণ পদার্থ আছে, ধরুন একটা গ্যাস আছে,
কোনো একটা বায়ু এর মধ্যে রাখা আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এইরকম কিছু পরিমাণ বায়ু এর মধ্যে রাখা আছে, ঠিক আছে। তাহলে এর মধ্য দিয়ে যদি আমি একটা আলোক রশ্মিকে পাস করাতে চাই, ধরো একটা আলোক রশ্মি এর মধ্য দিয়ে যাচ্ছে, এবার দেখো এই যে আলোক রশ্মিটা এর মধ্য দিয়ে পাস করতে চাইছে, যদি এখানে কোনো পদার্থ না থাকতো তাহলে এই আলোক রশ্মিটা খুব সহজে এর মধ্য দিয়ে অতিক্রম করে যেত। তার মানে এখানে যদি কোনো পদার্থ না থাকতো, মানে এটা যদি শূন্য স্থান থাকতো, তাহলে একে বাধা দেওয়ার জন্য কেউ থাকতো না, সুতরাং আলোক রশ্মিটা নির্বাধায় এখান থেকে চলে যেত। কিন্তু এখন যখন কোনো পদার্থ থাকবে, সেই পদার্থের কণাগুলো কি করবে, এই আলোক রশ্মিটার এখান থেকে যেতে একটু বাধার সৃষ্টি করবে। তার মানে শূন্য মাধ্যমে এই আলোক রশ্মিটা যতটা স্পিডে যেত এখন একটু কম স্পিডে যাবে। এবার ধরো এখানে এই যে বস্তুটা রয়েছে এর ঘনত্ব আর একটু বাড়িয়ে দিলাম, মনে করে ঘনত্ব আরও বেড়ে গেল। তাহলে ঘনত্ব বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এখানে কণার পরিমাণ বেড়ে যাচ্ছে। কণা যদি বেড়ে যায় তাহলে এই কণাগুলো, বেশি সংখ্যক কণার উপস্থিতির জন্য এই আলোক রশ্মিটা আরও বেশি পরিমাণ বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ প্রাথমিকভাবে যখন কোনো কিছু ছিল না তখন সেই অবস্থায় এটা যতটা বেগে যাচ্ছিল, কিছু পরিমাণ কণা থাকার জন্য এর বেগটা কিছুটা কমে গেল। এখন এর ঘনত্বটা আরও বেড়ে যাওয়ার কারণে এর বেগ কিন্তু আরও কমে গেল। অর্থাৎ এখান থেকে আমরা এই কথাটাই পাচ্ছি যে মাধ্যমের ঘনত্ব যদি বৃদ্ধি পায়, কি বললাম কথাটা, মাধ্যমের ঘনত্বকে আমরা জেনারেলি এরকম রো দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। মেকানিক্সে আমরা এরকম রো দিয়ে ঘনত্বকে রিপ্রেজেন্ট করি। তাহলে এই রো অর্থাৎ ঘনত্বের মান যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, এখানে যে আলোক রশ্মিটা পাস করছিল তার বেগের মানটা কমে যাবে, হলো। আচ্ছা, ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে বেগের মান কমে যাবে। তাহলে এই মাধ্যমের জন্য যদি আমরা প্রতিসরাঙ্ককে পরিমাপ করতে চাই তাহলে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারি, মিউ ইজ ইকুয়ালস টু সি ডিভাইড বাই ভি। এবার সি তো কনস্ট্যান্ট, শূন্য মাধ্যমে আলোক গতিবেগ সবসময় এই নির্দিষ্ট ভ্যালুই থাকবে, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে ভিটা পরিবর্তন হচ্ছে কখন, যদি ঘনত্বটা পরিবর্তন হয়। এবার ঘনত্বটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে বেগের মানটা কমে যাবে। বেগের মানটা যদি কমে যায় তাহলে এই ভ্যালুটা কী হবে, বেড়ে যাবে, কারণ এটা ডিনোমিনেটরে রয়েছে। 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 6, যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 4, যদি 4 দিয়ে ভাগ করি পাবো 3। তার মানে ভি এর ভ্যালুটা যত বাড়তে থাকবে এই পুরো ভ্যালুটা তত কমতে থাকবে। ঠিক একইভাবে ভি এর ভ্যালু যত কমতে থাকবে এই পুরো ভ্যালুটা তত বাড়তে থাকবে। তার মানে আমি এখান থেকে পেলাম এটাই যে ভি এর ভ্যালু যদি কমতে থাকে তাহলে আমাদের এই মিউর ভ্যালু তত বাড়তে থাকবে। অর্থাৎ ফাইনালি এখান থেকে আমরা পেলাম যে রো এর ভ্যালু যদি বৃদ্ধি পায়, অর্থাৎ ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে প্রতিসরাঙ্ক মিউ সেটাও বৃদ্ধি পাবে। পরিষ্কার? বা উল্টোভাবে বললে আমরা এভাবে বলতে পারি, যদি ঘনত্বের ভ্যালু কমতে থাকে, অর্থাৎ কোনো একটি মাধ্যমের ঘনত্বকে আমরা কমাতে থাকি তাহলে তার প্রতিসরাঙ্কের মানও কমতে থাকবে। পরিষ্কার? আচ্ছা, এবার দ্বিতীয় যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে এই যে আলোক রশ্মিটা, সেই আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, এটার উপরে নির্ভর করে। কীরকমভাবে চলো দেখা যাক। এই যে আলোক রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা জেনারেলি এরকম ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি, আশা করি তোমরা সবাই এটা জানো। এই যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার সঙ্গে এই প্রতিসরাঙ্ক মিউর একটা সম্পর্ক রয়েছে। বিজ্ঞানী কসি, নামটা একটু আমি লিখি তাহলে দেখবে বুঝতে পারবেন, CAUCHY, কসি নামে একজন বিজ্ঞানী এটার একটা ফর্মুলা আবিষ্কার করেছিলেন। এটা নিয়ে আর বিস্তারিতভাবে যাচ্ছি না, তোমরা শুধু ফর্মুলাটাকে আপাতত জেনে রাখো। সেটা কি, এটাকে বলা হয় কসিস ফর্মুলা। সেখানে তিনি ফর্মুলাটা কি দিয়েছিলেন, ফর্মুলাটা হচ্ছে এইরকম, মিউ ইজ ইকুয়ালস টু A প্লাস বি ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। অর্থাৎ এখানে যে এই এ এবং বি, এই এ এবং বি হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে। এই এ এবং বি হচ্ছে ধ্রুবক, সেটা কিসের উপর নির্ভর করছে, সেটা মাধ্যমের উপর নির্ভর করছে। অর্থাৎ একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য এই এ এবং বি এর ভ্যালুটা সবসময় ফিক্সড। বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এ এর বি এর ভ্যালু আলাদা হতে পারে, কিন্তু এটা আমাদের ইন্টারেস্টের বিষয় না। এখানে আমরা যেটা পাচ্ছি যে এই ল্যামডার ভ্যালু সেটা যদি ক্রমশ বাড়তে থাকে তার মানে এই ভ্যালুটা কমতে থাকবে, সুতরাং আলটিমেটলি এই ভ্যালুটা তুলনামূলকভাবে কম হবে। মনে করো এই ল্যামডার ভ্যালু যদি 1 হয় তাহলে এর যে ভ্যালু হবে, ল্যামডার ভ্যালু যদি 2 হয়ে যায় এর ভ্যালু কমে যাবে, যদি 3 হয় তাহলে আরও কমে যাবে, 4 হলে আরও কমে যাবে। অর্থাৎ ল্যামডাটা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মিউর ভ্যালুটা ক্রমশ কমছে। ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা এখানে দেখেই বুঝতে পারছি। সুতরাং এখান থেকে আমরা পাই যে ল্যামডা, অর্থাৎ এই ল্যামডাটা কী বোঝানো হচ্ছে, এই ল্যামডাটা হচ্ছে এই যে আপাতিত আলোক রশ্মি, এই যে আলোক রশ্মি, সেই আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। এবার তরঙ্গ দৈর্ঘ্যর মান এটা যত
বৃদ্ধি পাচ্ছে, এই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার ভ্যালু যত বৃদ্ধি পাচ্ছে মিউর ভ্যালু কত কমে যাচ্ছে। বা উল্টোভাবে বললে এই ল্যামডার ভ্যালু যত কমতে থাকবে মিউর ভ্যালু তত বাড়তে থাকবে, অর্থাৎ ল্যামডার সঙ্গে মিউর ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিন্তু ঘনত্বের সঙ্গে এই মিউ বা প্রতিসরাঙ্কের ছিল সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ঘনত্ব যদি কোনো একটা মাধ্যমের ঘনত্ব বাড়তে থাকে তাহলে তার প্রতিসরাঙ্ক সেটা বাড়তে থাকে, যদি ঘনত্ব কমতে থাকে প্রতিসরাঙ্ক কমতে থাকে। এক্ষেত্রে ঠিক উল্টো, যদি এই যে আপাতিত রশ্মি, এই রশ্মির যদি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে তাহলে এই প্রতিসরাঙ্কের মান সেটা ক্রমশ কমতে থাকবে, আর যদি এটা কমতে থাকে তাহলে এটা ক্রমশ বাড়তে থাকবে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে প্রতিসরাঙ্ক এই যে আপাতিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য তার উপরে নির্ভর করছে। আর তৃতীয় যে ফ্যাক্টরটার উপরে নির্ভর করে সেটা হচ্ছে আমাদের উষ্ণতা। উষ্ণতা বা টেম্পারেচারের উপর নির্ভর করে, যেটাকে আমরা এরকম টি দ্বারা রিপ্রেজেন্ট করি। ক্যাপিটাল লেটার টি দিয়ে টেম্পারেচারকে নির্দেশ করা হয়। এটা হচ্ছে রো, এটা হচ্ছে ল্যামডা। ঠিক আছে, সেটা কীরকম? ধরো এই যে কন্টেনারের কথা হচ্ছে এই প্রসঙ্গতেই আসছে। ধরো এই হচ্ছে একটা কন্টেনার, ঠিক আছে, তার মধ্যে কিছু পরিমাণ, ধরো আমি ধরে নিলাম একটা গ্যাস রয়েছে, তাহলে গ্যাসটা হচ্ছে এরকমভাবে রয়েছে, ঠিক আছে, এরকমভাবে কিছু পরিমাণ গ্যাস রয়েছে এবং গ্যাসটাকে কিভাবে রাখা হয়েছে? ঘরের উষ্ণতায়, মনে করো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা আছে। এবার যদি বাইরে থেকে কিছু পরিমাণ তাপ দিয়ে এই উষ্ণতাটাকে বাড়িয়ে দেই, ধরো আমি এখানে এর উষ্ণতাটাকে বাড়িয়ে 40 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলাম, অর্থাৎ এর মধ্যে যে গ্যাসটা রয়েছে এটাকে আমি 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে গেলাম। তাতে কি হবে? আমরা এটা জানি যে কোনো একটা বস্তুর উষ্ণতাকে যদি বাড়ানো হয় তাহলে তার ঘনত্ব কমে যায়। কেন? যে এই বস্তুটা যে রয়েছে, ভিতরে যে গ্যাসটা রয়েছে এর ঘনত্ব হচ্ছে এরকম, আমি দেখতে পাচ্ছি একটু ঘন। এবার একে যদি আমি উষ্ণতা দিই, বাইরে থেকে যদি আমরা তাপ দিই, তাহলে এই তাপ কি করবে? এই তাপ শক্তি হিসেবে এটার মধ্যে সঞ্চিত হবে, অর্থাৎ এটা থার্মাল এনার্জি কিছুটা পরিমাণে অ্যাকোয়ার করবে, যার ফলে এর যে গতিশীলতা সেটা বেড়ে যাবে। গতিশীলতা বের হয়ে গেলে র্যান্ডম ছোটাছুটির ফলে এর যে একটা জায়গাতে কনজেস্টেড হয়ে থাকার যে সম্ভাবনাটা সেটা কমে যাবে। অর্থাৎ এখানে আগে যে ঘন সন্নিবিষ্টভাবে অবস্থিত ছিল এখন তার একটু ফাঁকা ফাঁকাভাবে অবস্থান করবে, সুতরাং এর ঘনত্বটা কমে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে কোনো একটা বস্তুর ঘনত্ব কমে যায়। তবে এটার মধ্যে কিছু কন্ডিশন আছে যে প্রেশারটাকে কনস্ট্যান্ট থাকতে হবে, সুতরাং এটার মধ্যে আমরা যাচ্ছি না। সাধারণভাবে আমরা জানি যে উষ্ণতাকে বাড়ালে পরে আমাদের এই ঘনত্ব সেটা কমে যায়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে টেম্পারেচার বা উষ্ণতা এটাকে যদি বাড়ানো হয় তাহলে ঘনত্ব সেটা কমে যাবে। আচ্ছা, ঘনত্ব যদি কমে যায়, একটু আগে আমরা দেখলাম যে ঘনত্ব যদি কমে যায় তাহলে কি হবে? ঘনত্ব কমে গেলে পরে এই আলোক রশ্মিটা বেশি স্পিডের মধ্য দিয়ে পাস করতে পারবে, অর্থাৎ এর ভেলোসিটি সেটা বেড়ে যাবে। মানে এর মধ্য দিয়ে যে আলোক রশ্মিটা গতিশীল ছিল সেই গতি বেগের মানটা বেড়ে যাবে। তার মানে ঘনত্ব যদি কমে যায় বেগের মানটা বেড়ে যাবে, আর যদি বেগের মান বেড়ে যায় তাহলে কি হবে? এই প্রতিসরাঙ্কের মান কমে যাবে, কারণ ভিটা হচ্ছে ডিনোমিনেটরে রয়েছে, এটার ভ্যালু যত বাড়তে থাকবে এর ভ্যালু তত কমতে থাকবে, অর্থাৎ আমাদের মিউ এটা কমে যাবে। তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা যেটা পেলাম যে টেম্পারেচারটা ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে প্রতিসরাঙ্কের মান ক্রমশ কমে যাচ্ছে। পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা তিনটে পেলাম যে মাধ্যমের ঘনত্বের সঙ্গে আমাদের প্রতিসরাঙ্কের সমানুপাতিক সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রতিসরাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর উষ্ণতার সঙ্গে এই প্রতিসরাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো উষ্ণতাকে যদি বাড়ানো হয় তাহলে প্রতিসরাঙ্কের মান ক্রমশ কমতে থাকে, বা উল্টোভাবে বললে আমরা বলতে পারি উষ্ণতাকে যত কমাতে থাকবো প্রতিসরাঙ্কের মান তত বাড়তে থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম যে কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক, মাধ্যমের ঘনত্বটা কীরকম। দুই হচ্ছে আপাতিত যে আলোক রশ্মি তার তরঙ্গ দৈর্ঘ্যটা কীরকম। এবার তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কী সম্পর্ক আমরা কীভাবে বুঝতে পারি? আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্যের কম বা বেশি হওয়ার সঙ্গে সঙ্গেই ওই আলোক রশ্মিটার বর্ণটা নির্ভর করে। আমরা জানি যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে তরঙ্গ দৈর্ঘ্য কম বা বেশি হওয়ার সঙ্গে সঙ্গে আলোক রশ্মিটার বর্ণটারও পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে উষ্ণতা। অর্থাৎ উষ্ণতাটাকে যদি বাড়ানো বা কমানো হয় তাহলে দেখা যায় কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্কের মানটাও কম বা বেশি হচ্ছে। এবার অনেকের মধ্যেই যাদের এই প্রতিসরাঙ্ক সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা আছে তাদের মধ্যে একটা কনফিউশন অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল যে স্যার, যে আমরা সবসময় যে প্রতিসরাঙ্কের মান ব্যবহার করি সবসময় আমরা দেখে থাকি যে প্রতিসরাঙ্কের একটা ফিক্সড ভ্যালু আমরা ধরি। কীরকম? আমরা যেমন ধরে থাকি যে মনে করো বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্কের মান কত? বায়ু মাধ্যম মানে এয়ার এরকম সাফিক্সে এ লিখে দেওয়া হয়, এর ভ্যালুটা কত? 1।
আবার মনে করো জলের ক্ষেত্রে, জল মানে হচ্ছে ওয়াটার, ডাব্লু লিখে দিলাম, এটার ক্ষেত্রে দেখা যায় ভ্যালুটা কত 1.33। আবার মনে করো কাঁচ, গ্লাস, জি লিখলাম, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কত হয় 1.5। এরকম দেখবে ম্যাথমেটিক্যালি যখন কোনো প্রবলেম তোমাদের সলভ করতে দেখবে তখন দেখবে এই প্রতিসরাঙ্কের মান বিভিন্ন ক্ষেত্রে দেওয়া থাকে বা প্রতিসরাঙ্কের মান তোমাদেরকে বের করতে হয়। তখন দেখবে যে স্ট্যান্ডার্ড আমরা এরকম ধরে থাকি যে বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্কের মান হচ্ছে 1, জলের প্রতিসরাঙ্কের মান হচ্ছে 1.33, তারপরে গ্লাস বা কাচের প্রতিসরাঙ্কের মান হচ্ছে 1.5। তার মানে এই যে ভ্যালুগুলো এগুলো কিন্তু আমরা প্রায় ফিক্সডই ধরে নিই, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কোনো একটি মাধ্যমের জন্য এই যে প্রতিসরাঙ্কের মান সেটা কিন্তু সবসময় একই থাকে না, সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেটা আমরা একটু আগেই দেখলাম। তার মানে ধরো এই কাচের মধ্য দিয়ে যদি একটা লাল আলো যায় তাহলে সেই ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান যা হবে, একটা বেগুনি আলো গেলে কিন্তু প্রতিসরাঙ্কের মান পরিবর্তন হয়ে যাবে, কারণ লাল এবং বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য আলাদা। তার মানে একই মাধ্যমের জন্য যদি আমি টেম্পারেচার আর তার ডেন্সিটি অর্থাৎ উষ্ণতা আর ঘনত্বকে যদি ফিক্সড রাখি, যদি তরঙ্গদৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায় অর্থাৎ বিভিন্ন কালারের যদি লাইটকে আমি পাস করাই গ্লাসের মধ্য দিয়ে, তাহলে তার ক্ষেত্রে বিভিন্ন আলোর জন্য এই প্রতিসরাঙ্কের মানটাও বিভিন্ন হবে। এবার তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে দেখবে যে প্রত্যেকটা মিডিয়ামের জন্য আলাদা আলাদাভাবে তাদের একটা নির্দিষ্ট ভ্যালু তোমাদেরকে দেওয়া আছে, কিন্তু তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো তাহলে দেখবে সেটা একটা নির্দিষ্ট কন্ডিশন দেওয়া থাকে। ইন জেনারেলি সেই কন্ডিশনটা কীরকম থাকে, যে আমরা এই টেম্পারেচারটাকে অ্যাপ্রক্সিমেটলি 20 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিই। 20 ডিগ্রি সেন্টিগ্রেড কার জন্য? তরল পদার্থের জন্য। আর এই টি এর ভ্যালুটা কত থাকে? টি এর ভ্যালুটা হচ্ছে রুম টেম্পারেচার থাকে, রুম টেম্পারেচার মানে ঘরের উষ্ণতা থাকে কঠিন পদার্থের জন্য, ঠিক আছে। আর এই যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ধরে নিই জেনারেলি ল্যামডা ইজ নিয়ারলি ইকুয়ালস টু 589 ন্যানোমিটার। এই 589 ন্যানোমিটারটা কি? এটা হচ্ছে ইয়েলো কালার অর্থাৎ হলুদ বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমরা এই যে গুগলে যদি সার্চ করো বা বইয়ের মধ্যে যে স্ট্যান্ডার্ড এই ভ্যালুগুলো লেখা থাকে, এই ভ্যালুগুলো একটা নির্দিষ্ট কন্ডিশনের জন্য, সেটা কি ধরে নেওয়া হয় যদি সেটা তরল পদার্থ হয়, মনে করো জলের জন্য, তাহলে জলের জন্য আমরা ধরে নিই 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি হলুদ বর্ণের এই 589 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি আলোকে যদি আমরা জলের মধ্য দিয়ে পাস করাই, তাহলে সেই ক্ষেত্রে জলের যে প্রতিসরাঙ্কের মানটা হবে সেটা হবে 1.33। ঠিক একইভাবে ঘরের সাধারণ উষ্ণতায় অর্থাৎ রুম টেম্পারেচারে মনে করো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, যেটাকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, সেই উষ্ণতায় কাচের মধ্য দিয়ে যদি একটা ইয়েলো কালারের লাইট যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 589 ন্যানোমিটার এটাকে যদি পাঠাই, তাহলে তার ক্ষেত্রে আমরা যে প্রতিসরাঙ্কের ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এই 1.5। পরিষ্কার হলো কথাটা? আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারলাম যে প্রতিসরাঙ্ক এই বিষয়গুলোর উপর নির্ভর করে। একই মাধ্যমের মধ্য দিয়ে যদি বিভিন্ন বর্ণের আলোকরশ্মিকে পাঠানো হয় বা একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বা একই বর্ণ বিশিষ্ট আলোকে যদি বিভিন্ন উষ্ণতায় একই মাধ্যমের মধ্য দিয়ে পাঠানো হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান বিভিন্ন হতে পারে। কিন্তু আমরা প্রতিসরাঙ্কের যে এই ভ্যালুগুলো আমরা স্ট্যান্ডার্ড ধরে নিই, সেটা একটা নির্দিষ্ট সার্কামস্ট্যান্সে সেরকম নির্দিষ্ট কিছু কন্ডিশন থাকে। সেগুলো কি? এই কন্ডিশন যে তরল পদার্থের জন্য 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আর যদি কঠিন পদার্থ হয় তার ক্ষেত্রে রুম টেম্পারেচার ধরে নেওয়া হয়, এবং তার ক্ষেত্রে যদি আমি হলুদ লাইটকে পাস করাই তাহলে তার জন্য আমরা এই নির্দিষ্ট ভ্যালুগুলোই পাবো প্রতিসরাঙ্কের। পরিষ্কার হলো পুরো ব্যাপারটা? আচ্ছা, এইবার প্রতিসরাঙ্ককে আরেকটু বিস্তারিতভাবে আমরা বোঝার চেষ্টা করি। এটা তো আমরা দেখলাম যে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি এই ফর্মুলা থেকে, সেটা দেখলাম, আর কি বিষয়ের উপর নির্ভর করছে। আমি যেই আলোচনাটা শুরু করেছিলাম একদম শুরুতে যে কথাটা বলেছিলাম যে কোনো একটি মাধ্যমের মধ্য দিয়ে যখন এরকম একটা আলোকরশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে তখন সেটা বেঁকে যায়। তাহলে এই আলোকরশ্মিটা কোন দিক বরাবর বেঁকে যাবে এবং কতটা পরিমাণ বেঁকে যাবে সেটা কিন্তু আমরা এই প্রতিসরাঙ্কের ধারণা থেকে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি যে আলোকরশ্মিটা যখন বায়ু থেকে জলে আসবে বা জল থেকে কাচে আসবে বা কাচ থেকে জলে আসবে, তাহলে বিভিন্ন ক্ষেত্রে সেটা কোন দিক বরাবর বেঁকে যাবে এবং কতটা পরিমাণ বেঁকে যাবে সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। তোমরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে দেখবে এই জিনিসগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে যে কি করে আমরা এই জিনিসটাকে নির্ণয় করতে পারি। এবার দেখো, আমরা যখন প্রতিসরণের সূত্রগুলো পড়েছিলাম সেখানে আমরা কি দেখেছি? একটু রিমাইন্ড করার চেষ্টা করো যে প্রতিসরণের যে সূত্রটা ছিল, প্রতিসরণের দ্বিতীয় সূত্র, সেখানে আমরা কি দেখেছিলাম?
একটু আমি এখানে এঁকে নিই। এইরকম ধরো একটা প্রতিসারক তল আমাদেরকে দেওয়া আছে, একটা আলোক রশ্মি এলো, এরকমভাবে একটা আলোক রশ্মি এলো, এসে এর অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, কিন্তু সেই দিক বরাবর নিয়ে একটু বেঁকে গিয়েছে। এই দিক বরাবর আমরা ধরে নিচ্ছি যে এই দিক বরাবর সে বেঁকে গেল। তাহলে এই বেঁকে যাওয়াটা কতটা পরিমাণ হচ্ছে সেটাকে আমরা কীভাবে পরিমাপ করি? সাধারণত এই যে আপাতন বিন্দু, এখানে একটা কাল্পনিক তল আমরা কল্পনা করি, একটা কাল্পনিক অভিলম্ব, এরকম একটা অভিলম্ব আমরা কল্পনা করি, ঠিক আছে? তাহলে এই যে রশ্মিটা আপাতিত হলো আর এখান থেকে প্রতিষ্ঠিত হয়ে গেল, এই অভিলম্বের সঙ্গে আপাতন হওয়ার সময় কত ডিগ্রি কোণ করে আপাতিত হয়েছে এটাকে আমরা ধরি আই, আর যেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা কত ডিগ্রি কোণ করে প্রতিষ্ঠিত হয়েছে ধরে নিচ্ছি আর, ঠিক আছে? আর এখানে আমরা ধরে নিচ্ছি এটা মনে করো আমাদের বায়ু মাধ্যম, আর এটা হচ্ছে আমাদের জল মাধ্যম। পরিষ্কার? আচ্ছা, তাহলে আই কোণে যদি আপাতিত হয় আর আর কোণে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, অর্থাৎ আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সেটা সবসময় ধ্রুবক হয়, ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়। এটা আমরা দেখেছিলাম প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে। এবার এই যে ধ্রুবক বা কনস্ট্যান্ট, তোমরা যদি একটু ভালো করে পড়ে থাকো প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা, তখন তোমরা যেটা নিশ্চয়ই দেখেছো যে এই ধ্রুবক বা কনস্ট্যান্ট এর ভ্যালু দুটি বিষয়ের উপরে নির্ভর করে, দুটি বিষয়ের উপর নির্ভর করে। কি কি সেই বিষয়গুলো? এক নম্বর হচ্ছে এই যে দুটো মাধ্যম, যে এক মাধ্যম থেকে সে আরেক মাধ্যমে যাচ্ছে, এই ক্ষেত্রে বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে যাচ্ছে, এই মাধ্যম দুটির প্রকৃতি এটার উপর নির্ভর করে। আর দ্বিতীয় যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে আপতিত আলোক রশ্মির বর্ণের উপর নির্ভর করে, বর্ণের উপর মানে তার কালারটা কীরকম তার উপর নির্ভর করে। তাহলে কি বললাম? প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা দেখেছি যে একটা আলোক রশ্মি যখন একটি মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে পাস করে বা প্রতিসরণ ঘটে, এই প্রতিসরণের ফলে সে আপাতিত হওয়ার সময় যে কোণে আপাতিত হয়েছে এবং যে কোণে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এই দুইয়ের অনুপাত নিলে পরে সেটা সবসময় ধ্রুবক, একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। এবং দেখা যায় যে কনস্ট্যান্ট বা ধ্রুবকের মান কিন্তু দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে এই যে মাধ্যম দুটিকে নিয়েছি সেই মাধ্যম দুটির প্রকৃতি কীরূপ, আর দ্বিতীয় হচ্ছে যে এই যে আপাতিত আলোক রশ্মি তার বর্ণটা কীরকম, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। এবার আমরা দেখব যে এই ধ্রুবকটা আসলে কি। দেখো, একটু আগেই আমরা যে পড়লাম প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেখানে আমরা কি দেখলাম যে প্রতিসরাঙ্ক তিনটি বিষয়ের উপর নির্ভর করছে। এক, মাধ্যমের ঘনত্ব, দুই হচ্ছে মাধ্যমটার উষ্ণতা কীরকম, আর তিন হচ্ছে আলোক রশ্মি যেটা আপাতিত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বা তার কালারটা কীরকম। একটু আগে বললাম যে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ভায়োলেট আলোর বা বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে এই প্রতিসরাঙ্কে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রতিসরাঙ্ক মাধ্যমের উষ্ণতা তথা তার ঘনত্বের উপর নির্ভর করে, অর্থাৎ সেটা লঘু মাধ্যম নাকি ঘন মাধ্যম তার উপরেও প্রতিসরাঙ্ক নির্ভর করছে। আবার একটু পরেই দেখলাম যে এই প্রতিসরণের দ্বিতীয় সূত্রতে যে আমাদের ধ্রুবকের কথা বলা হয়েছে, সেই ধ্রুবকটাও দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক, আলোক রশ্মিটার বর্ণ কীরকম, অর্থাৎ পরোক্ষভাবে বললে তার তরঙ্গ দৈর্ঘ্য কীরকম সেটার উপর নির্ভর করছে, আর দ্বিতীয় যে তার প্রকৃতির উপর নির্ভর করছে যে মাধ্যমটা কীরকম, সেটা ঘন মাধ্যম না লঘু মাধ্যম। তার মানে আমরা ইনডিরেক্টলি এই কথাটা বুঝে গেলাম যে এখানে যে ধ্রুবকের কথা বলা হচ্ছে সেই ধ্রুবকটা আসলে অন্য কিছু না, সেটা হচ্ছে আমাদের এই প্রতিসরাঙ্ক মিউকেই রিপ্রেজেন্ট করছে, তাই না? কারণ প্রতিসরাঙ্ক সেটাও আলোর বর্ণের বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে এবং সেটার প্রকৃতি অর্থাৎ সেটা ঘন মাধ্যম না লঘু মাধ্যম তার উপর নির্ভর করে। পরিষ্কার হলো? তাহলে এই সাইন আই বাই সাইন আর সেটা কত? সেটা হচ্ছে এই মিউ। কিন্তু এখানে একটু সমস্যা আছে। সেটা কি? সেটা হলো আমরা এই যে মিউ এর এক্সপ্রেশনটা দেখেছিলাম, সেই মিউটা কি ছিল? মিউ ইজ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ভি।
এই এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম, তাই না? এটা হচ্ছে একটা নির্দিষ্ট মাধ্যম যার ক্ষেত্রে এই ভিটা হচ্ছে ওই মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মির গতিবেগ, আর সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোক রশ্মির গতিবেগ। এবার এই আলোক রশ্মির কথা যদি আমরা হিসাব করি, সেটা যখন বায়ু মাধ্যমে ছিল তাহলে তার ক্ষেত্রে যা বেগের মান ছিল, যখন জলের মধ্যে গেল বেগের মানটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা মিউটা কার জন্য ধরবো, বায়ুর জন্য ধরবো না জলের জন্য ধরবো? কনফিউশন। সুতরাং এটা যেটা বোঝানো হচ্ছে, এটা একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য বলা হচ্ছে এই প্রতিসরাঙ্ক। এই জন্য এই প্রতিসরাঙ্ককে আমরা কি বলে থাকি? এই প্রতিসরাঙ্ককে আমরা বলে থাকি পরম প্রতিসরাঙ্ক। এটাকে আমরা বলে থাকি পরম প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য, ইংরেজিতে আমরা বলে থাকি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। পরিষ্কার? তাহলে এইখানে যে আমরা মিউ বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্কের কথা বলছি, তার মানে এটা হচ্ছে এই প্রতিসরাঙ্ক নয়, কারণ এই প্রতিসরাঙ্ক হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য একটা নির্দিষ্ট প্রতিসরাঙ্কের মান। কিন্তু এই মিউটা এক্ষেত্রে আমাদের দুটো মাধ্যম রয়েছে, সুতরাং এখানে যে মিউর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, অর্থাৎ একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরাঙ্কের হিসেবকে নির্দেশ করছে এই মিউ। এবার চলো দেখা যাক যে এই যে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা আসলে কি, বা সেটা আসলে কিভাবে পরিমাপ করতে হয়, এটা আমরা একটু বুঝি। আচ্ছা, এখানে যে দুটো মাধ্যম দেওয়া আছে, মাধ্যম দুটির নাম দিই। ধরো এই উপরে যে মাধ্যম, যেই মাধ্যম থেকে এটা আসছে এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, আর যেই মাধ্যমে এটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 2 নম্বর মাধ্যম। অর্থাৎ বায়ু মাধ্যমটা হচ্ছে আমাদের 1 নম্বর মাধ্যম, আর জল মাধ্যমটা হচ্ছে 2 নম্বর মাধ্যম। তাহলে এই রকম দুটো মাধ্যমের ক্ষেত্রে আমরা যে প্রতিসরাঙ্ককে হিসাব করব সেটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক হবে। অর্থাৎ আমরা এখন দেখব আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এটাকে আমরা কিভাবে পরিমাপ করে থাকি? ধরো আমাদের কাছে দুটো মাধ্যম রয়েছে, এখানে যেমন দেখতে পাচ্ছি 1 নম্বর এবং 2 নম্বর মাধ্যম। তাহলে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, এইটাকে আমরা কি বলে থাকি? এইটাকে আমরা বলে থাকি 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? 2 নম্বর মাধ্যমের সাপেক্ষে। মানে উল্টোভাবে বললে 2 নম্বর মাধ্যমের সাপেক্ষে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ককে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখে থাকি মিউ, কার বলছি? প্রতিসরাঙ্কটা মাপছি কার? উপরে যেটা থাকবে সেটার মাপছি। তার মানে 1 নম্বরটার মাপছি কার সাপেক্ষে? 2 নম্বরটার সাপেক্ষে। এইটাকে আমরা এইভাবে লিখে থাকি। তার মানে যখনই আমরা দেখব এরকমভাবে লেখা, তার মানে বুঝে যেতে হবে এটা হচ্ছে 2 নম্বর মাধ্যম সাপেক্ষে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক একইভাবে আমরা কি বলতে পারি, যদি আমরা μ2 ডিভাইডেড বাই μ1 করতাম? আমরা সবসময় আপেক্ষিক ব্যাপারটা কিভাবে হিসাব করি? ওটার সাপেক্ষে এটা কত, বা ওটার সাপেক্ষে এটা কত বড়, এরকমভাবে আমরা হিসাব করি। তার মানে এই 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরটা কত, সেটা হচ্ছে আমাদের এই অনুপাতটাকে নির্দেশ করছে। এইটাকে আমরা লিখে থাকি এইরকমভাবে μ2 1 নম্বর সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে 2 নম্বরের সাপেক্ষে 1 নম্বরের প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে এই ক্ষেত্রে যে আমরা বলছি এটা আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ককে নির্দেশ করছে, তাহলে সেটা কিভাবে আমরা মাপবো? এটা কোন মাধ্যম সাপেক্ষে কোন মাধ্যমে মাপবো? আমরা দেখব যে আলোক রশ্মিটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে। আলোক রশ্মিটা 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছে, তার মানে আমরা 1 নম্বর সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, এইটা হচ্ছে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ককে নির্দেশ করছে। পরিষ্কার হলো কথাটা? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম sin of i ডিভাইডেড বাই sin of r ইজ ইকুয়ালস টু, যে কনস্ট্যান্টটা পেলাম, কনস্ট্যান্টটা লিখছি না, সেটা হচ্ছে μ1 2, অর্থাৎ 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। আলোক রশ্মিটা 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছে। যদি উল্টো হতো যে আলোক রশ্মিটা এদিক থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ জল থেকে বায়ুতে যাচ্ছে, অর্থাৎ 2 নম্বর মাধ্যম থেকে 1 নম্বরে যাচ্ছে, তখন কিন্তু উল্টো হতো, তখন আমরা 2 1 লিখতাম। বুঝা গেল? তাহলে আমরা কার সাপেক্ষে মাপবো? যেই মাধ্যম থেকে আসছে তার সাপেক্ষে। কাকে মাপবো? যেটাতে যাচ্ছে। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছে, তার মানে 1 নম্বর সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। সেটা কত হবে? একটু আগে দেখলাম মিউ, এটা 1 2, এটা কীভাবে লিখতে পারি? এটাকে এইভাবে লিখতে পারি। তার মানে হবে μ2 ডিভাইড বাই μ1। তাহলে এটাকে যদি আমরা লিখি এইভাবে পাচ্ছি μ1 sin of i ইজ ইকুয়ালস টু μ2
সাইন অফ আর। এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত স্নেলের সূত্র, যেটা আমরা প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে পেয়েছিলাম। এটাই হচ্ছে আমাদের স্নেলের সূত্র। স্নেলের সূত্র পরিষ্কার? তাহলে এই স্নেলের সূত্রের ধারণা থেকে আসলে আমি তোমাদেরকে এই আপেক্ষিক প্রতিসরাঙ্কের ধারণাটা দিতে চাইছিলাম। আমরা এই যে প্রতিসরাঙ্কটাকে প্রথমেই দেখলাম, সেটা আসলে পরম প্রতিসরাঙ্ক একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য আমরা প্রতিসরাঙ্ককে যখন মেজার করব সেটা হচ্ছে এটা। কিন্তু যখন আমরা একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরাঙ্ককে নির্ণয় করব, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবং আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা কিন্তু এই আপেক্ষিক প্রতিসরাঙ্ককেই হিসাব করব। তাহলে আশা করি এই জিনিসটা তোমাদের এখন পরিষ্কার হয়ে গেল। এবার এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো লাইন আসবে, তোমরা একটু নোট করে নাও। সেটা কি? আমি একটু এখানে লিখে দিই নোট। কি সেই নোট? দেখো দেখো এই যে আমাদের পরম প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়ালস টু কত হয়? সি ডিভাইড বাই ভি। আমরা জানি সি এর ভ্যালু কত? সি ইজ ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কখন? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। কিন্তু সেই আলোটাই যখন জলের মধ্য দিয়ে যাবে বা সেই আলোটাই যখন কাচের মধ্য দিয়ে যাবে, তখন কিন্তু এই বেগের মানটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কি বাড়বে না কমবে? আমরা জানি আলোর গতিবেগ সর্বোচ্চ গতিবেগ, এর থেকে বেশি গতিবেগ কারো হতে পারে না, এবং শূন্য মাধ্যমে সেটা সর্বোচ্চ। তার মানে সেটা জলের মধ্য দিয়ে যাক বা কাচের মধ্য দিয়ে যাক, সেই ভ্যালুটা যে পাবো, এই ভি এর ভ্যালুটা সবসময় অলওয়েজ লেস দেন সি। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে ভি এর ভ্যালু যদি সি এর থেকে সবসময় কম হয়, তাহলে কম দিয়ে যদি আমরা বেশিকে ভাগ করি, সবসময় সেই ভ্যালুটা একের থেকে বড় হবে। অর্থাৎ এখান থেকে আমরা এই কথাটাই পেলাম যে পরম প্রতিসরাঙ্ক এর মান সর্বদা গ্রেটার দেন 1। বোঝা গেল? সর্বদা একের থেকে বড় হতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এর মান 1-এর থেকে বেশি বা কম উভয়ই হতে পারে। কিভাবে? দেখো, খুব সহজ। আমরা দেখলাম যে বায়ু মাধ্যমের ক্ষেত্রে, আমরা একটু আগে দেখলাম এই যে ভ্যালুগুলো আমরা এখানে একটু আগে দেখেছিলাম, এই যে আমরা দেখলাম ভ্যালুগুলো, এই বায়ু মাধ্যমে যে পরম প্রতিসরাঙ্কের মান সেটা কত? 1। জলের ক্ষেত্রে সেটা হচ্ছে 1.33 এবং কাচের ক্ষেত্রে সেটা হচ্ছে 1.5। তার মানে এই ভ্যালুগুলো যদি তুমি এখানে হিসেব করো, তাহলে কি পাচ্ছ? দেখো, আমরা দেখছি বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে আসছে, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের μ1। তাহলে μ1 এর ভ্যালু কত? 1। আর এখানে আমাদের হচ্ছে এটা μ2, সেটা কত? 1.33। তাহলে যদি আমরা এখন আপেক্ষিক প্রতিসরাঙ্ক হিসাবটা করি, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? যে μ12। অর্থাৎ আমরা যদি 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরের প্রতিসরাঙ্ক হিসাব করি, মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলছি, সেটা কত হচ্ছে? 1.33 ডিভাইড বাই 1। তার মানে কত হচ্ছে? এটা 1.33। তার মানে এটা 1-এর থেকে বেশি হচ্ছে। কখন? যখন আমরা বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হিসাব করছি। কিন্তু যদি আমরা উল্টো করি, যে μ12 অর্থাৎ দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমে, অর্থাৎ μ1 ডিভাইডেড বাই μ2, সেটা কত হচ্ছে? μ1টা কত? এটা হচ্ছে 1। 1কে যদি 1.33 দ্বারা ভাগ করি, এটা লেস দেন 1 হবে। অর্থাৎ আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান কখনো 1-এর থেকে বেশিও হতে পারে, কখনো 1-এর থেকে কমও হতে পারে। এই কথাটাই বলেছি যে আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান 1-এর থেকে বেশি বা কম উভয়ই হতে পারে, কিন্তু পরম প্রতিসরাঙ্কের মান সবসময় 1-এর থেকে বেশি হবে। এটা 1-এর থেকে কম কখনো হতে পারে না। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, এইবার চলে আসি আমাদের মূল এবং শেষ আলোচনায়। সেটা হচ্ছে যে এই প্রতিসরাঙ্কের ধারণা থেকে আমরা কি করে এটা নির্ণয় করতে পারি যে একটা আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পর সেটা এই অভিলম্বে থেকে দূরে সরে যাবে না অভিলম্বের কাছে সরে আসবে, এবং সেটা কতটা পরিমাণ হবে সেটাকে আমরা কি করে পরিমাপ করতে পারি। চলো এবার সেটাকেই দেখে নেওয়া যাক। দেখো, আমরা একটু কি দেখলাম? প্রতিসরাঙ্ক μ12 অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক।
এটা হচ্ছে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ককে নির্দেশ করছে। এবার মিউ মানে কত, সি ডিভাইড বাই ভি। তাহলে ধরে নিচ্ছি দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ হচ্ছে V2 আর প্রথম মাধ্যমে আলোর বেগ হচ্ছে V1 হলো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, সি ক্যান্সেল আউট হয়ে যাবে, V1টা উপরে চলে যাবে, V2 নিচে যাবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে লিখতে পারি V1 ডিভাইডেড বাই V2। তার মানে অ্যাকচুয়ালি কী বোঝানো হচ্ছে, এখান থেকে আমরা যেটা পেলাম যে মাধ্যম এক নম্বর মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই মাধ্যম 2 অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ। তার মানে যদি আমরা প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক হিসাব করি, সেটা আসলে প্রথম মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ, অর্থাৎ V1 ডিভাইডেড বাই V2। এইটা পরিমাপ করলেই আমরা পেয়ে যাব এই আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান কত। তার মানে 1 নম্বর মাধ্যমে আলোটা গেলে পরে সেটা কত বেগে যাচ্ছে সেটা আমরা হিসাব করলাম, 2 নম্বর মাধ্যমে গেল কত স্পিডে গেল সেটা আমরা পরিমাপ করলাম। এবার এই দুটোর অনুপাত নিলে পরেই তাদের আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান কত হবে সেটা আমরা ইজিলি পরিমাপ করে নিতে পারি। এইবার এইখান থেকেই আমাদের এই আলোচনাটা ফিরে আসছে। সেটা হচ্ছে যে ধরো আমাদের যে 1 নম্বর মাধ্যম রয়েছে, ধরো মাধ্যম 1, এটা হচ্ছে আমাদের এখন লঘু মাধ্যম, ঠিক আছে, ধরো বায়ু মাধ্যম, ঠিক আছে। আর আমাদের যে মাধ্যম 2 মানে 2 নম্বর যে মাধ্যম সেটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম তুলনামূলকভাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম, এটা মনে করো জল মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ বেশি হবে নাকি জল মাধ্যমে আলোর গতিবেগ বেশি হবে? দেখো খুব স্বাভাবিক কথা, এটা ধরে নাও V1, এটা 1 নম্বর মাধ্যম, যেহেতু এটা V2, এটা 2 নম্বর মাধ্যম। এবার বায়ুতে আলোর গতিবেগ বেশি, জলে আলোর গতিবেগ তুলনামূলকভাবে কম, অর্থাৎ V2 ইজ লেস দেন V1 হলো। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা পেলাম μ12, সেটা কত হবে, μ2 ডিভাইডেড বাই μ1। তাহলে μ2 ভ্যালু কত হবে, μ2 ডিভাইড বাই μ1। এখান থেকে আমরা দেখলাম এটাকে আমরা কি লিখতে পারি, V1 ডিভাইডেড বাই V2। এবার V1টা বড় আর V2 ছোট, তার মানে বড়কে যদি ছোট দ্বারা ভাগ করি সেটা অবশ্যই 1-এর থেকে বড় হবে। এবার ওই যে ফর্মুলাটা সেটাকে একটু রিমাইন্ড করো, আমরা একটু উপর দিকে তুলি পেজটাকে। এবার সেই যে ফর্মুলাটা ওইটাকে একটু রিমাইন্ড করো, স্নেলের সূত্র থেকে যেটা আমরা পেয়েছিলাম যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, সেটা কত হচ্ছে μ12। এটা ভ্যালু কত আমরা দেখলাম গ্রেটার দেন 1। তার মানে সাইন আই ইজ গ্রেটার দেন সাইন আর। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম আই ইজ গ্রেটার দেন আর, এটা এখান থেকে আমরা পেলাম। তার মানে আপাতিত রশ্মি যতটা কোণ করে থাকবে অভিলম্বের সঙ্গে, সেটা তুলনামূলকভাবে প্রতিসরণ কোণের থেকে বেশি হবে। অর্থাৎ এটাকে যদি আমরা এখানে একটু এঁকে নিই তাহলে কি হবে, ব্যাপারটা এরকম যে এই রকম একটা মাধ্যম রয়েছে, প্রতিসারক তল, যেটা দুটো মাধ্যমকে আলাদা করে রেখেছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর মাধ্যম আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর মাধ্যম। তাহলে দেখেই বুঝতে পারছি 1 নম্বর মাধ্যম এটা হচ্ছে লঘু মাধ্যম আর 2 নম্বর মাধ্যম সেটা ঘন মাধ্যম। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম আর এটা হচ্ছে আমাদের জল মাধ্যম হলো। এবার একটা আলোক রশ্মি যদি এখানে এসে আপাতিত হয় এরকমভাবে, তাহলে এই আলোক রশ্মিটা এখানে যদি আমরা একটা অভিলম্বকে অঙ্কন করি, এই হচ্ছে আমাদের অভিলম্ব, তাহলে এই আলোক রশ্মিটা যেটা আপাতিত হলো এটার এখন এদিক বরাবর যাওয়ার কথা ছিল সোজাসুজি, কিন্তু এদিক বরাবর যাবে না, কারণ এদিক বরাবর গেলে পরে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মান সমান হয়ে যাবে। কিন্তু আমরা এখানে দেখতে পেলাম আপাতন কোণের মান বেশি আর প্রতিসরণ কোণের মান কম। তার মানে এই যে রশ্মিটা প্রতিসরণ হয়ে গেল, এই কোণের মান যদি আই হয় আর এই কোণের মানটা আর হতে হবে, আবার যেখানে এই আর এর ভ্যালুটা কম হবে আয়ের ভ্যালুটা তুলনামূলকভাবে বেশি হবে। পরিষ্কার? তার মানে কোনো একটা আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন সেই বেঁকে যাওয়াটা সেটা কোন দিক বরাবর হবে, অভিলম্বের দিকে বেঁকে আসবে।
কতটা পরিমাণ বেঁকে আসবে আমরা যদি এই ফর্মুলার মধ্যে বসিয়ে দিতে পারি। আমরা যদি বায়ু মাধ্যমে এই প্রতিসরাঙ্কের মান কত, জল মাধ্যমে প্রতিসরাঙ্কের মান কত, তাহলে এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক পেয়ে যাব। এবার আপাতন কোণের মান জানা থাকলে পরে প্রতিসরণ কোণের মান কত হবে আমরা এই ফর্মুলা থেকে খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম যে প্রতিসরাঙ্কের ধারণা থেকে আমরা এটা খুব সহজেই পরিমাপ করতে পারি যে এইরকম একটা আলোক রশ্মি এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে যাবে সেটা কোন দিক বরাবর বেঁকে যাবে সেটা যেমন পরিমাপ করতে পারি, কতটা পরিমাণ বেঁকে যাবে এই আর এর ভ্যালুটা নির্ণয় করতে পারলেই আমরা পেয়ে যাব। এটা আমরা এখান থেকে সহজেই নির্ণয় করতে পারি। পরিষ্কার? তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে একটা আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে প্রতিসরণের পর সেটা অবিলম্বের দিকে সরে আসে। এবার চলো দেখা যাক দ্বিতীয় বিষয়টা কী হচ্ছে। এবার আমরা দেখব দ্বিতীয় কন্ডিশন। সেটা হচ্ছে যে এই মাধ্যমটা মনে করো আমাদের যে প্রথম মাধ্যম ছিল মাধ্যম 1, এটা এখন মনে করো ঘন মাধ্যম, ঠিক আছে? আর আমাদের যে দ্বিতীয় মাধ্যম অর্থাৎ মাধ্যম 2 সেটা হচ্ছে লঘু মাধ্যম। হলো? তার মানে আমাদের যে প্রথম মাধ্যম সেটা এখন জল মাধ্যম আর দ্বিতীয় মাধ্যম সেটা হচ্ছে এখন আমাদের বায়ু মাধ্যম। এখন আলোক রশ্মিটা বায়ু থেকে জলে না গিয়ে জল থেকে বায়ুতে যাবে। তাহলে এটা যদি V1 হয় এটা হবে আমাদের V2। তাহলে এখানে দেখেই বুঝতে পারছি ঘন মাধ্যমে বেগের মানটা কম হবে, লঘু মাধ্যমে বেগের মানটা বেশি হবে, অথবা আমাদের V2 ইজ গ্রেটার দেন V1। তাহলে V2 যদি V1 এর থেকে বেশি হয় তাহলে μ12 সেটা হবে μ2 ডিভাইডেড বাই μ1, সেটা আসলে V1 ডিভাইডেড বাই V2কে রিপ্রেজেন্ট করতে, যেটা লেস দেন 1 হবে। কারণ এখন V1 এর ভ্যালুটা কম আর V2 এর ভ্যালুটা বেশি, তাহলে বেশি দিয়ে কমকে ভাগ করলে অবশ্যই সেটা 1 থেকে ছোট হবে। তাহলে এখান থেকে আমরা এখন পেয়ে গেলাম সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, সেটা কত হচ্ছে μ12 ইজ লেস দেন 1। তার মানে এখান থেকে আমি পেলাম সাইন আই ইজ লেস দেন সাইন আর, অর্থাৎ আই ইজ লেস দেন আর। তাহলে এই ক্ষেত্রে যখন একটা আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে তখন আপাতন কোণের মান থেকে প্রতিসরণ কোণের মানটা বেশি হতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একই জিনিসকে আঁকি, এই হচ্ছে আমাদের প্রতিসারক তল, এটা হচ্ছে আমাদের 1 নম্বর মাধ্যম, এটা হচ্ছে আমাদের 2 নম্বর মাধ্যম। 1 নম্বরটা মনে করো এখন জল আর 2 নম্বরটা হচ্ছে বায়ু। হলো? তাহলে এই ক্ষেত্রে আলোক রশ্মিটা এখানে আপাতিত হলো। আপাতিত হওয়ার পর এর এখন যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, কিন্তু এই দিক বরাবর যাবে না, সে এখন এই দিক বরাবর বেঁকে যাবে। বোঝা গেল কেন এই দিক বরাবর বেঁকে যাবে? তার কারণ এর আপাতন কোণের মানের থেকে প্রতিসরণ কোণের মানটা বেশি হতে হবে। তাহলে আপাতন কোণের মান যদি প্রতিসরণ কোণের মানের থেকে কম হতে হয়, অর্থাৎ আই এর ভ্যালু যদি আর এর ভ্যালুর থেকে কম হতে হয়, তাহলে এটাকে দূরে সরে যেতে হবে। তার মানে একটা আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন সেটা প্রতিসরণের পর তার যেদিক বরাবর যাওয়া ছিল সেদিক থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই অভিলম্ব থেকে দূরে সরে যাবে, যাতে কিনা এই আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণের মানটা বেশি হচ্ছে। কতটা পরিমাণ হবে সেটাও আমরা নির্ণয় করতে পারি। জলের মাধ্যমের জন্য প্রতিসরাঙ্কের মান আমার জানা আছে, বায়ু মাধ্যমের জন্য প্রতিসরাঙ্কের মান জানা আছে। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এই ভ্যালুটা কত হবে সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। সেখানে এখন আপাতন কোণের মান জানা থাকলে প্রতিসরণ কোণের মানটা কত হবে এখান থেকে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। পরিষ্কার হলো পুরো ব্যাপারটা। এবার চলো দেখা যাক লাস্ট কেস, যেখানে আমরা দেখব যে মাধ্যম 1 এবং মাধ্যম 2 দুটোরই ঘনত্ব একই। তার মানে কী হবে? যদি এই মাধ্যমে বেগের মান V1 হয়, এই মাধ্যমে বেগের মান V2 হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই V1 ইজ ইকুয়ালস টু V2। কারণ দুটো যদি একই ধরনের মাধ্যম হয়, দুটির ঘনত্ব যদি একই হয়, তাহলে দুটোর মধ্যে দিয়ে আলোর গতিবেগের মানটা একই হবে। পরিষ্কার? তার মানে V1 ইজ ইকুয়ালস টু V2 হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের μ12 সেটা কত হবে? V1 ডিভাইডেড বাই V2, এটার ভ্যালু কত হবে? 1। তার মানে আমাদের সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সেটা কত হবে? μ12, এটা ইজ ইকুয়ালস টু 1। তার মানে এখান থেকে পেলাম সাইন আই ইজ ইকুয়ালস টু সাইন আর। তাহলে ফাইনালি যেটা পেলাম আই ইজ ইকুয়ালস টু আর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এই রকম যদি একটা প্রতিসারক তল আমাদের কাছে থাকে, যেখানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর মাধ্যম, এটা হচ্ছে 2 নম্বর মাধ্যম, এর দুটোর ঘনত্ব একই, তার মানে দুটোর মধ্যে বেগের মানটা একই। তাহলে এই অবস্থায় কি হবে? একটা আলোক রশ্মি যখন এখানে আপাতিত হবে, আপাতন হওয়ার পরে এর প্রতিসরণটা ঠিক এই দিক বরাবরই হয়ে যাবে। তার কারণ কি? এখানে আমাদের যে এই অভিলম্বটা আমরা কল্পনা করি, এই যে আমাদের অভিলম্বটা,
এই অভিলম্বের সঙ্গে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মান দুটো সমান হতে হবে। তাহলে এটা যদি বিপ্রতীপ কোণ হয় তাহলেই একমাত্র এটা সমান হবে। তাহলে এটা হবে আমাদের আই, এটা হবে আমাদের আর। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা এখানে বুঝতে পারলাম যে প্রতিসরাঙ্কের ধারণা থেকে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি যে একটা আলোক রশ্মি এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে যাবে তখন প্রতিসরণের পর সেটা কোন দিক বরাবর প্রতিসিত হবে এবং কতটা পরিমাণ প্রতিসিত হবে, অর্থাৎ সেটা অবিলম্বের দিকে সরে আসবে না অবিলম্ব থেকে দূরে সরে যাবে এবং কতটা পরিমাণ হবে সেটা আমরা খুব সহজেই এই ধারণা থেকে নির্ণয় করতে পারি। পরিষ্কার হলো পুরো ব্যাপারটা? তাহলে আশা করি তোমাদেরকে আমি প্রতিসরাঙ্কের ধারণাটা দিতে পারলাম। তাহলে প্রতিসরাঙ্ককে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, প্রতিসরাঙ্কের উপযোগিতাটা কী, সেটা আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারলে। প্রতিসরাঙ্ককে আমরা আরেকটা কাজেও ব্যবহার করতে পারি, এটা বলেই আজকে আলোচনা আমরা শেষ করব। সেটা কি? ধরো তোমার কাছে দুটো মাধ্যম দেওয়া হলো, দুটো মাধ্যম দেখতে একদম হুবহু একই, কিন্তু মাধ্যম দুটো অ্যাকচুয়ালি আলাদা। তুমি কিভাবে বুঝতে পারবে যে মাধ্যম দুটো কী কী বা দুটো মাধ্যম আলাদা কিনা তুমি কিভাবে বুঝতে পারবে? সেটা কিন্তু তার প্রতিসরাঙ্ককে পরিমাপ করলে তুমি বুঝে যাবে। ধরো তোমাকে জল দেওয়া আছে আর গ্লিসারিন দেওয়া আছে, তুমি ধরছো না, বাইরে থেকে শুধু দেখছো। জলকেও দেখতে যা, গ্লিসারিনকেও দেখতেও তা। তাহলে জল আর গ্লিসারিন চোখে দেখে আমি আলাদা করতে পারছি না, কিন্তু আমরা যদি তার প্রতিসরাঙ্ককে পরিমাপ করতে পারি বা প্রতিসরাঙ্ককে পরিমাপ করে ফেলি তাহলে আমরা বুঝে যাব যে জল কোনটা গ্লিসারিন কোনটা, বা দুটো যে আলাদা বস্তু সেটা আমরা ওই প্রতিসরাঙ্কের মান থেকেই কিন্তু সহজে নির্ণয় করতে পারি। এর জন্য একটা যন্ত্রকে ব্যবহার করা হয় যেটাকে বলা হয় রিফ্র্যাক্টোমিটার। এটা তোমরা শুধু জেনে রাখো, রিফ্র্যাক্টোমিটার, যেটা দিয়ে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে পরিমাপ করে থাকি। এই রিফ্র্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে যদি আমরা ওই জল এবং গ্লিসারিন দুটো একই রকম দেখতে দুটো বস্তুকে যদি আমরা এই যন্ত্রের সাহায্যে শুধুমাত্র পরীক্ষা করতে পারি যে হ্যাঁ কোনটার প্রতিসরাঙ্কের মানটা কত বা দুটোর প্রতিসরাঙ্কের মান একই কিনা বা আলাদা কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে মাধ্যম দুটো বা বস্তু দুটো আলাদা কিনা। পরিষ্কার? তাহলে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।